সংবিধানে তো কোথাও ভোট চুরির কথা ছিল না, সংবিধানে তো কোথাও গুম করার কথা ছিল না, সংবিধানে তো কোথাও তুলে নিয়ে গিয়ে ঠাস করে মেরে ফেলার কথা ছিল না, সংবিধানে তো কোথাও আয়না ঘর তৈরি করবার কথা ছিল না, সংবিধানে তো বিভৎস লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে নেওয়ার কথা ছিল না, সংবিধানে তো ব্যাংকগুলোকে লুটপাট করে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল না। এগুলো বাংলাদেশে হয়েছে। গত 31 ডিসেম্বর আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র আসার কথা ছিল এবং সেটি হঠাৎ করে মার্চ ফর ইউনিটিতে রূপ নেয়। ঘোষণা আসে যে সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসবে, আর সেই জায়গা থেকে এই ঘোষণাপত্র প্রকাশের সাথে বিএনপির কি একাত্মতা আছে? যদি না থাকে সেক্ষেত্রে কি বলবো, বিএনপিকে কি উপেক্ষা করা হয়েছে? বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যেখানে অনুপস্থিত, বিএনপিকেও কি উপেক্ষা করা সম্ভব? বিএনপিকে উপেক্ষা যদি কেউ করতে চায় সে বোকার স্বর্গে বাস করছে। এবং আপনার প্রশ্নের সূত্র ধরেই বলছি, বিএনপিকে উপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও যদি আপনার কথা আমি সত্য ধরে নিই যে উপেক্ষাকে করছে কিনা, তাহলে তার জবাব তো আসলে ওরা পেয়েই গেছে, তাই না? ছিল একটা প্রোক্লামেশন দেবার দিন, সেটা ঘুরে গিয়ে মার্চ ফর ইউনিটিতে রূপ নিল এবং কখন নিল? রাত 1টা-1:30টার দিকে বোধহয় ঘোষণা এলো, তাই না? সো এটা এক ধরনের বিরাট ডিফিট। আমি ভেরি সরি টু সে, আমার এই শব্দটার বাইরে আসলে আর কোনো শব্দ মাথায় আসছে না। একটা বিরাট পরাজয়। শুরুতে সরকার বলেছিল ইটস আ প্রাইভেট ইনিশিয়েটিভ, দেন গভর্নমেন্ট সেইড নো, উই উইল ডিক্লেয়ার দ্য প্রোক্লেমেশন। সো একবার তারা বলছে এটা প্রাইভেট, তারপর আবার সরকার বলছে না আমরাই এটা ঘোষণা করব। তাহলে আসলে মানুষ কি বার্তাটা পাচ্ছে? আর এত হইচই, যেটাকে অনেকেই বলছেন পর্বতের মুশিক প্রসব, এটা তো আসলে খুব ভালো নয় রাজনীতিতে, তাই না? আমরা শুরুতে দেখলাম তারা রাষ্ট্রপতি নিয়ে এক ধরনের অনড় অবস্থানে ছিলেন, সেখান থেকেও তাদের পিছিয়ে আসতে হলো। আমরা দেখলাম তারা আওয়ামী লীগের ব্যাপারেও একরকম অনড় অবস্থান জানাচ্ছেন, জানি না কি হবে সেটা ভবিষ্যতই বলবে। এবং এখন তারা যেই অনড় অবস্থা ঘোষণা করেছিল 31শে ডিসেম্বরকে ঘিরে, সেটাও তো তাদেরকে আসলে পিছিয়ে যেতে হলো। রাজনীতিতে বারবার ব্যাকফুটে যাওয়াটা কিন্তু ভালো মেসেজ দেয় না, এটা দুর্বলতাকে প্রকাশ করে এবং মানুষ কিন্তু দুর্বল ব্যক্তির নেতৃত্বে আসলে জমায়েত হয় না। এই ছাত্ররাই তো একটা সময় অসাধ্যকে সাধন করেছে। 5 আগস্ট আমরা দেখেছি, বারংবার পরপর কয়েকটি উদাহরণ আপনি দিলেন। এই বিষয়গুলো কি আসলে এই সংগঠনটির ব্যর্থতা প্রমাণ করে? আমি বলবো 5 মাসকে ছাত্ররা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। তার আগে আপনার প্রশ্নের আমার একটু দ্বিমতের জায়গা আছে। কেবল ছাত্ররা কিন্তু 5ই আগস্ট ঘটায় নাই, ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ আমরাও নেমেছিলাম। আমার ছাত্রত্ব শেষ হয়েছে আরো 20 বছর আগে, কিন্তু আমি কিন্তু পথে দাঁড়িয়েছি। আমার মতো এমন হাজারো বাবা মা পথে দাঁড়িয়েছেন যাদের সন্তানরা হয়তো রক্ত দিয়েছেন বা রক্ত দেবার জন্য প্রস্তুত হয়েছেন। আপনি জানেন আমাদের সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল। রিটায়ার্ড অফিসার যারা, তারা কিন্তু মিরপুর ডিওএইচএসে তারা মিছিল করেছেন। সো আপনি কারো অবদানকে এখানে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। সেনাবাহিনী মুখের উপর শেখ হাসিনাকে বলেছে আমরা দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবো না, আমরা গুলি চালাবো না। এটা কিন্তু বিরাট কথা। ওনারা হয়তো আড়ালে থাকতে পছন্দ করেন, ওনারা হয়তো ওনাদের গর্বের কথা, ওনাদের সাফল্যের কথা মিডিয়াতে চিৎকার করে বলেন না, কিন্তু সেনাবাহিনীর ভূমিকাকেও যথেষ্ট শ্রদ্ধার সঙ্গেই আমাদের স্মরণ করতে হবে। সো এটা না একটা মিলিত প্রয়াস ছিল 5ই আগস্ট, এটা কোনো একক গোষ্ঠীর আন্দোলনের ফসল নয়। কথা হচ্ছিল 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে, এবং সেই খসড়া অনুযায়ী সেখানে তারা বলেছিল যে 72-এর সংবিধান এবং মুজিববাদ সংবিধান তার কবর রচিত করবে। আসলে সেই জায়গা থেকে আমরা জানতে চাইব যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বিএনপির প্রতিক্রিয়া কি? বিএনপি সত্য মানতে পারে, সত্য বুঝতে পারে, সত্যের মোকাবেলা করতে পারে, সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে। আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বিশ্বাস করি, সংবিধানে অসাধারণ সব কথা লিখবার পরেও আপনি একটি জঘন্য সরকার হতে পারেন। হাসিনা তাই হয়েছিল, তাই না? সংবিধানে তো কোথাও ভোট চুরির কথা ছিল না, সংবিধানে তো কোথাও গুম করার কথা ছিল না, সংবিধানে তো কোথাও তুলে নিয়ে গিয়ে ঠাস করে মেরে ফেলার কথা ছিল না, সংবিধানে তো কোথাও আয়না ঘর তৈরি করবার কথা ছিল না, সংবিধানে তো বিভৎস লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে নেওয়ার কথা ছিল না, সংবিধানে তো ব্যাংকগুলোকে লুটপাট করে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল না। এগুলো বাংলাদেশে হয়েছে। সো সংবিধান যত অসাধারণই হোক, শাসক যদি খারাপ হয় কোনো লাভ নাই। আর সংবিধান যতই থাকুক না থাকুক, শাসক যদি ভালো হয় দেশ ভালো চলবে। ফর এক্সাম্পল ব্রিটেন, ওখানে সংবিধান কিন্তু লিখিত না, আনরিটেন কনস্টিটিউশন। কিছু কাস্টম,
কিছু কনভেনশন, কিছু রুলস, এগুলো মিলে সংবিধান। কোথাও কিন্তু এটা খোদাই করা নাই, কোথাও লেখা নাই। কিন্তু এত চমৎকার গণতান্ত্রিক দেশ পৃথিবীতে কটা আছে? সো আপনি আসলে কেমন শাসক এবং আপনার জনগোষ্ঠী আসলে কতটুকু নাগরিক হয়ে উঠছে তার উপরে নির্ভর করে আপনার রাজনীতিটা কেমন হবে, এবং সেই রাজনীতি আসলে জাতির ভাগ্য নির্ধারণ করে। সো সংবিধান খুব সংবিধান গুরুত্বপূর্ণ ডেফিনেটলি, বাট এটাই আসলে শেষ কথা না।